আমার প্রেম প্রেম পাচ্ছে। আর আমার বউকে দেখো কেক খাচ্ছে। একবার রুমে যাই, দেখাচ্ছি মজা। রোহিত জোরে ডাক দিল। আসো, এই এসো। আশা মুখ ভরা কেক নিয়ে তড়িঘড়ি করে গিলে উত্তর দিল। বলো। রোহিত আশার কাছ থেকে কেকের প্লেট নিয়ে বউকে কোলে নিয়ে চারপাশে তাকালো, দেখলে কেউ দেখছে কিনা। এদিকে আশা তো অবাক, করছে কি এই ছেলে। রোহিত যখন শিওর হলো কেউ দেখছে না, সে দ্রুত ওকে নিয়ে স্টেজের পিছনে গেল। আশা এটা দেখে মৃদু চিৎকার করে বলল। কই নিচ্ছ? রোহিত দৌড়াতে ব্যস্ত। এটা দেখে আশা ছটফট করতে লাগলো, আবারও বলল। নিচ্ছটা কই? বললে তো আমি হেঁটে যাই। রোহিত নির্দিষ্ট স্থানে পৌঁছে আশাকে নামালো, তারপর বলল। জান, আমার প্রেম প্রেম পাচ্ছে তো। আশা ভ্যাবাচাকা খেয়ে গেল। সে মৃদু ধাক্কা দিয়ে বলল। কি? আর কিছু বলতে না দিয়ে আশা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল রোহিত। আশা থ হয়ে গেল, সেও কিছু না বলে রেসপন্স করতে লাগলো। এদিকে শিউলি দাঁড়িয়েছিল, তখনই দেখলো রোহিতকে, দেখলো চারিদিকে কেমন চোরা চোরা চোখে তাকালো। তারপর দেখবে দিক না দেখে বউকে কোলে নিয়ে দৌড় দিল পেছনে রোমাঞ্চ করতে। এই খুনসুটি দেখে ওরও সুপ্ত অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠল। সে ভাবতে লাগলো তার স্বামী মানে রেতন একদমই আনরোমান্টিক। কিন্তু 5 মিনিট পর শিউলি যে না একটা জুস হাতে তুললো, দেখলো কেউ তার দিকে তেড়ে আসছে। সে আর কেউ না, রেদওয়ান। সে চারিদিকে তাকিয়ে দেখছে, এসে তার হাত ধরে সশব্দে জুসটা নিয়ে রেখে তাকে টানতে টানতে নিয়ে গেল। শিউলির জ্ঞান লোপ পেয়েছে। শিউলি বেকুবের মতো রেদওয়ানের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না কি করছে। রেদওয়ানটাকে টানতে টানতে পেছনে নিয়ে গেল, গিয়ে তাকে ছেড়ে দিল। শিউলি বলল। কি হলো, এখানে আনলেন কেন? জান, ভাই কি সুন্দর রোমান্স করছে। বলে শিউলি ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। শিউলির হাত দুটো নিচে ঝুলে গেল। স্বামীর প্রথম ছোঁয়া, সে বেকুব বনে গেল। সে ভাবল, আমি কি রেসপন্স করব না? আমার কি রেসপন্স করা উচিত নাকি চুপ থাকা উচিত? না না, রেসপন্স করি, প্রথম কিস বলে কথা। শিউলি রেসপন্স করতে লাগলো। এটা দেখে রেদওয়ান এক হাত দিয়ে তার কোমর চেপে আরো কাছে টেনে নিল। এদিকে দুই কাপল কিস করতে করতে এক একজন পিছোতে লাগলো। হুট করে দুই কাপল অর্থাৎ আশা ও রোহিত এবং শিউলি ও রেদন ধাক্কা খেল। দুই কাপলেরই ধ্যান ভেঙে গেল। দুই কাপল রায় লাফিয়ে উঠল। একে অপরের দিকে তাকাতে পারছে না, লজ্জায় কিছু বলতেও পারছে না। এদিকে তাদের ফুলটুসিরা এগুলো সহ্য করতে না পেরে দুজন দুদিকে দৌড় দিল। তাদের বউরা অন্যদিকে দৌড় দিতে দুজন একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তাদের তাকানোর মানে হচ্ছে, ভাই তুই এখানে কেন এলি? অন্যদিকে যেতে পারতেন কেন? আমার রোমাঞ্চের 12টা বাজাইলি? তারপর ওরা দুজনও নিজেদের বউদের পেছনে দৌড় দিল। বউ, যেও না। অন্যদিকে আসো, যেও না, প্রেম পাচ্ছে তো। সকল কাজ পার্টি শেষে সবাই বাড়িতে ঢুকলো। নীল রোজিকে কোলে করে নিয়ে যাচ্ছে, কেননা রোজি ক্লান্ত। সবাই যে যার মতো বউ নিয়ে দৌড় রুমে। রোহিত ও রেদন্ত যুদ্ধে নেমেছে কে কার আগে বেবি নেবে। নীলয় রোজিকে কোলে করে ধীরে সুস্থে রুমে প্রবেশ করলো। তারপর রোজিকে ওয়াশমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলো। রোজিকে নর্মাল কাপড় পরিয়ে দিল। এখন শান্তি লাগছে? হ্যাঁ, অনেকটাই হালকা লাগছে। যান, আপনিও ফ্রেশ হয়ে আসুন। ওই সাই দিয়ে চলে গেল, নিজেও ফ্রেশ হয়ে এলো। রোজিকে কিছু বলল না। রোজি খুব ক্লান্ত, তবে একটু দুষ্টামি তো করাই লাগে। নীলয় খাকারি দিয়ে বলল। রোজ, আজ না আমাদের বাসর? রোজি শুকনো ঢোক গিলে বলল। মামা, মনে কিসের বাসর? গত বছর ঠিক এই সময়টাই তো আমাদের বাসর ছিল, তাই না? তো কি হয়েছে? নীলয় নির্দ্বিধায় বলল। তাহলে নিশ্চয়ই আজও আমাদের বাসর। হ্যাঁ তো হয়েছে। আসো তাহলে। না, আপনার মাথা ঠিক আছে? নীলয় কিছু না বলে রোজির উপর ঝাঁপিয়ে পড়ল। রোজি ভেবেছিল নীলয় হয়তো বা কিছু করবে, কিন্তু নীলয় রোজিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে রোজিকে জড়িয়ে ধরে শুয়ে রইল। রোজির মাথায় একটা শব্দ করে চুমু খেলো, চুলে হাত বোলাতে লাগলো। রোজিও আর কিছু বলল না। দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। চারপাশে বইছে বাতাস। সকালের তাজা বাতাসটা কি যে শান্তি লাগে। আর নীলয়ের বাড়ির মধ্যে বাতাস কিছুটা বেশি প্রবেশ করে, তবে আজ গরম পড়েছে। ব্যবসা গরম, তবে বাতাস বইছে, কিন্তু বাতাস ঠান্ডা নয়, সেটিও গরম। সকালে নীলয়ের আগে রোজি ঘুম ভাঙতো আগে, কিন্তু এখনই ব্যতিক্রম হয়, কারণ এখন রোজির আগে নীলয়ের ঘুম থেকে উঠে পড়ে।
উঠে তার প্রধান কাজ ফ্রেশ হয়ে তৈরি হওয়া, তারপর রোজিকে আস্তে ধীরে ওঠানো, তাকে ফ্রেশ করানো, তারপর তাকে তার প্রাকৃতিক উপাদান ভেজানো পানি খাওয়ানো। এই কয়টা কাজ করে নিলই নাস্তা করে নিজের অফিসে চলে যায়। এরপর বাকি কাজ শিউলি করে। তাদের মধ্যে শিউলি বড়। আশার রোহিত এর সাথে বিয়ে হওয়ার পরপরই রোজি মা চলে গেছেন তার বাড়ি। মাঝে মাঝে চলে আসেন, কেননা তার 2 কলিজার টুকরা তো এখানেই। মেয়েদের বিয়ে দিয়েছেন নিলয়ের অগোচরে। তিনি রোজির খেয়াল রাখতেন নিলয়ের কথা মতো। মেয়েগুলো বিয়ে হওয়ার পর ভীষণ একা হয়ে গেছেন তারা। পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে থাকে। যে বাড়িতে রোজি লাফালাফি করত, সেখানে এখন নিস্তব্ধতা। সকালের ঘুম থেকে আজও নিলয় রোজিকে তোলে। বাবু পেটে আসার আগে যে ঢং করত, ঘুম থেকে তোলে যেত না। এখন বাবু পেটে আসার পর আরও ঢং করে, কিছু বলে হুড়হুড়ি কেঁদে দিবে, অহেতুক রাগ দেখাবে, বিলাবিলা। এগুলো ভাবতে ভাবতে নিলয় রোজিকে ডাকলো। এই মেয়ে, এই রোজি কোনো শব্দ করলো না, নড়ল না। নিলয় শান্তভাবে আবার ডাকলো। রোজ, মাই লেডি উঠো না। রোজি তাও উঠল না। নিলয় এটা দেখে একটু চুপ করে থাকলো, কোনো শব্দ করলো না। শব্দ না পেয়ে রোজি এক চোখ খুলে দেখলো। সে তাকাতে দেখলো নিলয় কেমন করে যেন তার দিকেই তাকিয়ে আছে। যেই না কিছু বলবে তার আগে নিলয় রোজিকে আস্তে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। রোজি উল্টো ঘোরা ছিল। নিলয় রোজিকে ঠাস করে উল্টে নিজের দিকে করলো। রোজি মুখ খুলতে নিলেই ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। করতে লাগলো নিলয়। রোজিকে না ছেড়ে নিজের হাত রোজি কোমরে নিয়ে একটু চাপ দিল, যার ফলে রোজি আরও নিলয়ের সাথে চিপকে গেল। নিলয় শুষে নিতে থাকলো রোজির ঠোঁটের স্বাদ। রোজি নিলয়ের বুকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু নিলয়কে এক চুলো নড়াতে পারল না। অনেক সময় পর নিলয় রোজিকে ছাড়লো। অসভ্য লোক, তোমারই তো। ঠোঁট কাটা লোক। তোমাকে আদর দিতে ঠোঁট কাটা থেকে শুরু করে কত কি কাটলাম। রোজি ভরকে গেল, তাও নিজের ঠোঁট টেনে টুনে শব্দ উচ্চারণ করলো। মানে? ছোটবেলায় একটা কাটলাম, তোমায় মা হওয়াতে বড়বেলায় ঠোঁট কাটা আর কত কি বানাবে আমায়। কি বলছেন? হ্যাঁ, এখন বুঝবে না কত কষ্ট করেছি জানো। রোজি এখনও হিসেব মিলাতে ব্যস্ত। অনেকক্ষণ আকাশ পাতাল চিন্তা করছে, কিন্তু যখন বুঝলো গাল নাক লাল হয়ে গেছে, লজ্জায় নিলয় বলল। বুঝেছো? না। লজ্জায় লাল হয়ে যাচ্ছ, তাতেই বোঝা যাচ্ছে তুমি বুঝে গেছো জান। অনেকক্ষণ তারা দুষ্টামি করলো। তারপর নিলয় নাস্তা করলো, তারপর বের হয়ে গেল গন্তব্য অফিস। নিলয় বের হতেই শিউলি রোজিকে নিয়ে গেল ডাইনিংয়ে ব্রেকফাস্ট করাতে। অমনি আশাও এলো রোহিতকে বিদায় দিয়ে। আর শিউলি আগে থেকে রেদওয়ানকে সকল কিছু পৌঁছে দেয় যেন তাড়াতাড়ি চলে যায়। তারা সবসময় একসাথে যায়। শিউলি রোজিকে খাবার দিয়ে দেয়। আশা চেয়ার টেনে বসে পড়ল, সাথে শিউলি মাঝে। রোজি কি মনে করে যেন বসে বলতে লাগলো। কিরে, আজ এনারা এত জলদি গেল কেন? জানি না রে। খটকা লাগছে আমার। লাগবেই তো, নিলয় ভাইয়ের বউ না। চুপ, তুই বুঝিস এত কিছু? বুঝি। ছোটর মতো থাক। ভাইয়াকে কল দিব যে তুই না খেয়ে বকবক করছিস। রোজি আমতা আমতা করতে লাগলো। না মানে না, থাক, চুপ কর, খাই আমরা। বলে তিনজন খাবার খেতে লাগলো আর নর্মালি কথা বলতে লাগলো। যে যার মতো খেয়ে উপরে গেল। রোজি খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে সে গোসলে যায়। গোসল সেরে বের হতে দেখলো শিউলি বসে তার রুমে। সে এগিয়ে এসে জিজ্ঞেস করলো। কিরে, তুই এখানে কোনো দরকার? বাগানে অনেক পেকে আছে, চল ছিঁড়ে আনি। রোজিকে আর পাইকে তার গাছ পাকা জিনিস অনেক পছন্দ, তবে সে ভুলে গেছে যে একবার বাগানে উঠে খেতে খেতে নামার সময় ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। নিলয় যে কি কষ্ট দিয়েছিল, কতদিন কথা বলেনি, এটা নিহাতে তার মাথা থেকে বেরিয়ে গেছে। তাই সে দিক বিদিক না দেখে শিউলের হাত ধরে তুলত বাগানে যেতে লাগলো। সাথে আশাকেও ডেকে নামালো। তিনজন মিলে বাগানে গেল। দেখলো আসলে অনেক কিছু পেকে আছে, বেশি দিন গেলে পৌঁছে যাবে। নিলয় কিছুদিন রোজিকে বাগানে যেতে দেয়নি, করা নিষেধ ছিল। শিউলিকেও মানা করে দিয়েছে যেন রোজি কোনো প্রকার বাহিরে যেন যেতে না পারে। কারণ কিছুদিন মানে নিলয় আসার পর, তাদের বিবাহ বার্ষিকের কিছুদিন পর নিলয়ের এক গাড়ি দ্রুত দৌড়ে এসে নিলয়কে বলেছিল, যে বাড়ির চারপাশে একটি ড্রোন উড়ছে, হয়তো শত্রুপক্ষ আমাদের উপর নজর রাখছে। এটা শুনে সাথে সাথে তার একটি গান
বের করে বাইরে দৌড় লাগায়। বাইরে এসে নিলয় দেখলো আসলেই ড্রোনটি এখন ছাদের পাশ বরাবর আছে। সে গানটি পয়েন্ট করে ড্রোনের গায়ে গুলি চালালো, সাথে সাথে ড্রোনটি নিচে পড়ে গেল। তারপর সে অনেক খোঁজ নিয়ে এর কোনো খবরাখবর পাওয়া যায়নি। বর্তমান রোজি এত ফল দেখে লোভ সামলাতে পারল না। এমনি গর্ভবতী হলে লোভ সামলানো যায় না। রোজি এদিক ওদিক থেকে ফল নিয়ে ওড়না দিয়ে পরিষ্কার করে খেতে লাগলো। শিউলিও মাঠে নেমে পড়ল, সাথে আশা নিজও। কিন্তু সকল ফল মিষ্টি, টক কোনো ফল পাওয়া গেল না। চোখ পড়ল পেয়ারা, তবে তা ছোট ভেবেছিল। কেটে থেতলে পোড়ামরিচ দিয়ে তেঁতুল দিয়ে মাখিয়ে খাবে, তার হলো না। আশা পেয়ারা পাড়তে গেলে রোজি ধমক দিল। এই আশা, এগুলো করা কষ্ট হবে রে, মেয়ে নিস না, বড় হলো খাওয়া যাবে তো নাকি? আশা থতমত খেলো, সে ঘুরে পড়ল। আমার যে কি ফুচকা খেতে ইচ্ছে করছে রে। এটা শোনার পরে অমনি রোজির চোখ চিকচিক করে ওঠে। সে শিউলির দিকে ইনোসেন্ট ফেস নিয়ে তাকায়। তা দেখে শিউলি বলল, একদম আমায় উস্কাবি না বেয়াদবগুলো। চল না প্লিজ। হ্যাঁ চল চল। ভাইয়া মেরে ফেলবে রে। কিছু হবে না, আমি দেখাবো, চল। শিউলি আর কিছু বলতে পারল না। এটা তার একটা রোগ, কেউ বেশি মিনতি করলে সে ফেলতে পারে না। তবে সে মানল ঠিকই, শর্ত দিল। ভাইয়ার গাড়ি করে যাব, ওকে? হ্যাঁ যাব, চল তুই আগে। বলেই সকলে রেডি হলো। রোজি একটা সাদা হুডি পরল, সাথে প্যান্ট। শিউলি কালো হুডি পরল, সাথে আর প্যান্ট। আশা গোলাপি হুডি পরল আর প্যান্ট। তিনজন পরিপাটি হয়ে বের হলো। গাড়িতে উঠল, উঠে টিএসসি মোড়ে গেল। রোজি আর তার বান্ধবীরা মাঝে মাঝেই কলেজ বাঙ্ক মেরে টিএসসি মোড়ে যেত। সেখানে অনেক ধরনের ফাস্টফুড এবং বাঙালিয়ানা খাবার পাওয়া যায়। সেখানকার ফুচকা তো মাস্ট ট্রাই। তিনজন পৌঁছে যায় সেখানে। গিয়েই এক একটা জিনিস ট্রাই করতে থাকে। রুচি তো শুধু টক জাতীয় খাবার খাচ্ছে, কেননা প্রেগনেন্সিতে একটু টক খেতেই ইচ্ছে করে। শিউলি ও আশা লেগে পড়েছে। সামনে গিয়ে দেখলো চরকি রোজির। এটা দেখে কি বায়না, সে উঠবে তখন থেকে এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। দে না উঠি। একদম না, তুই প্রেগনেন্ট ভুলে গেছিস? না তো, তাও উঠবো, দে না প্লিজ। আবু তোর ওঠা ঠিক হবে না, তো চল। দে প্লিজ। ভাইয়া জানলে মেরে পুঁতে দিবে আমাদের। ওনাকে জানাবো না তো। আপু তুই ভাইকে চিনিস না? ভাই কি নর্মাল কেউ? আশার কথা শুনে রোজি চুপসে গেল। রোজি আর বায়না করলো না। হাঁটতে হাঁটতে কথাবার্তা হাসি ঠাট্টা করতে লাগলো। হঠাৎ রোজির সামনে একটি ছেলে এলো, এসেই জিজ্ঞেস করলো, আরে রোজি যে, কেমন আছো? রোজি তাকে দেখেই বলল, তুমি আরুষ না? হ্যাঁ, এখানে কি করছো? চলো একসাথে যাই। চলো। বলেই রোজি এবং আরুষ একসাথে হাঁটতে লাগলো এবং পিছে পিছে আশা এবং শিউলি আসতে লাগলো। রোজি হঠাৎ চোখ গেল ফুচকার দিকে, সে লাফিয়ে উঠল। চলো চলো, ফুচকা খাবো। সবাই ওর খুশি দেখে যেতে লাগলো। যে 4 প্লেট ফুচকা অর্ডার দিল। রোজিও আরুষ কথা বলতে আছে। ফুচকা আসতে সবাই খেতে লাগলো। আরুষ তো রোজির দিকে তাকিয়ে খাচ্ছে। রোজি হঠাৎ একটা ফুচকা তুলে আরুষের সামনে নিয়ে দেখিয়ে বলল, কতদিন পর খাচ্ছি জানো? কতদিন? অনেক দিন। তারা ফুচকা খেতে খেতে কথা বলতে লাগলো। তবে দূরে যে কেউ দেখছে সে তো জানে না। আরুষ হঠাৎ একটি ফুচকা রোজির মুখের সামনে ধরল। সাথে সাথে কে যেন এসে তার হাতে গুলি চালিয়ে দিল। আরুষ নিচের হাত চেপে ধরল। ধরে রাখা ফুচকার প্লেট নিচে পড়ে গেছে। রোজিও ভয়ে আতঙ্কে কান চেপে ধরেছে। আশেপাশের সকলে জায়গা খালি করে দিল। সকলে নিজেদের প্রাণ নিয়ে পালালো। রোজি চোখ খিচিয়ে রেখেছে, সামনে কে তা দেখছে না। হঠাৎ কেউ তাকে তার দিকে ঘুরিয়ে রোজি আধা চোখ মেলে তার পানে চাইল। সে তাকে দেখে বিস্ময়ে চূড়ান্ত সীমায় পৌঁছালো। নিলয় আপনি? হ্যাঁ, নিলয় এসেছে রোজিকে বাড়িতে না পেয়ে সে মোবাইল ট্র্যাক করে এখানে এসেছে। রোজির কথার উত্তরে নিলয় বলল, বাহিরে কেন এসেছিস? রোজি উত্তর দিতে পারছে না। এটা দেখে নিলয় নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে হঠাৎ রোজির গালে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চর মেরেছে। রোজি টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায়। শিউলি ও আশা এগিয়ে আসতে নিলেই রোহিত রেদওয়ান তাদের দুটোকে টেনে নিয়ে যায়, গাড়িতে ছুঁড়ে মারে। তারা অনেক ব্যথা পায়। দুজনেই চিৎকার করে ওঠে। দুজন পিছন ফিরে দেখতে পায় তারা আগুন দৃষ্টিতে তাদেরকে দেখছে।
তারা ভয় পায়, কিন্তু তাদের ভয় আরও বাড়িয়ে দিয়ে তারা গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলো। বাসে পৌঁছে তারা তাদেরকে টানতে টানতে উপরে নিয়ে নিজেরাও প্রবেশ করলো। তাদের রাগ এতটাই, ছেলেদের সাথে কি করছিল। নিলয় ভাই বাহিরে যেতে মানা করেছে, তাও কেন যেতে হলো। শিউলি ফুলরে পড়ে কাঁদো কাঁদো গলায় বলল, ব্যথা লাগে তো নাকি? চুপ, বাইরে কি করছিলে? ফুচকা খেতে গেছি। বলার আগেই শিউলির চল চাপ দিয়ে ধরলো। শিউলি কুকড়ে ওঠে। এমন করছেন কেন? ব্যথা লাগছে তো। বাইরে যাওয়ার আগে মনে ছিল না? বলে ঠাটি এক থাপ্পড় দিল। শিউলি কিছু বলতে নিলে রেদওয়ান শিউলিকে তুলে পিছনে ছুঁড়ে মেরে বলল, এতদিন যা তুলে রেখেছিলাম তা তুমি আজ পাবে বলেই ঝাঁপিয়ে পড়ল শিউলির উপর। শিউলিপা তাকে কেন থামাবে? তার স্বামী, তার অধিকার আছে। রেদওয়ান আগে তাকে ব্যথা দিচ্ছে, কিন্তু শেষে কেমন যেন আদরে হয়ে ওঠে। অন্যদিকে রোহিত রেখে আশাকে অনেক কথা শোনায়। আশা তো তর্ক করছে। বাইরে গিয়েছিস মানলাম, কিন্তু ছেলে কেন? যাবই, ছেলেদের সাথেই থাকবো। বলতে দেরি রোহিতের হাতে চর পড়তে দেরি হলো না। সে তখন থেকেই আশা কাটছে। এদিকে রোজি নিলয়ের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে যাবে তার আগে নিলয় তার দিকে তেড়ে গেল। তা দেখে আরুষ সামনে এলো। এটা দেখে নিলয় মুখ বাঁকিয়ে ফেল। আরুষকে ধাক্কা দিয়ে সরিয়ে সে তারপর রোজিকে টান মারল। রোজির মনে হলো তার হাত খুলে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, ভয়ে কাঁপছে। সে কিছু বললে যদি মেরে দেয়। এমনি লোকটা রেগে আছে। এর মধ্যে আবারও আরুষ এসে রোজির আরেক হাত চেপে ধরল। এটা দেখে নিলয় বলল, ছাড় ওকে। তুই কে কোন অধিকারে পর হাত? বলার আগে সেই হাতেও গুলি চালালো। নিলয় যেই হাত অক্ষত ছিল, এটা দেখে রোজি চিৎকার করে নিলয়ের শার্ট ধরে ফেলল। নিলয় রোজিকে টেনে গাড়িতে বসলো, আস্তে করেই বসিয়েছে। তারপর গাড়ি স্টার্ট দিল। ধোঁয়া উড়িয়ে গাড়ি নিলয়ের বাড়িতে চলে আসলো। নিলয় রোজিকে টেনে কাঁধে তুলে বাড়িতে ঢুকলো। সোজা রুমে গিয়ে রোজিকে বেডে ফেললো। নরম বেড, তাই রোজি ব্যথা পায়নি। রোজি কিছু বলার জন্য মুখ খুলতে নিলয় রোজির গাল চেপে ধরে। রোজি কুকড়ে ওঠে, কিন্তু নিলয় ছাড়ল না, আরও জোরে চেপে ধরল। রোজির চোখ বেয়ে পানি পড়ছে, নাক মুখ লাল হয়ে গেছে মেয়েটার। মেয়েটা কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। নিলয় আবার জিজ্ঞেস করলো, বলছিস না কেন? বাহিরে কেন গিয়েছিস? রোজি বলার জন্য মুখ খুলতে নিলয় রোজির চল চেপে ধরে। রোজি ব্যথায় চোখ বুজে নেয়। নিলয় চেপে ধরে বলল, ভনিতা করবি না বলে দিলাম। যা করতে গিয়েছিস তাই বলবি। জি। বল এখন। ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই। আমায় বলিসনি কেন? এই ছেলের সাথে কেন খাচ্ছিলি? তুই কেন ওকে খাইয়ে দিচ্ছিলি? ও তোকে কেন খাইয়ে দিচ্ছিল? আপনি ভুল। নিলয় কাছে এসে রোজির গলায় চাপ দিল। রোজির আওয়াজ থেমে গেল, কিছু বলতে পারছে না। গলায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ বুজে নিল। চোখ বুঝতে নিলয় রোজিকে ছেড়ে দিল। রোজি বিছানায় শুয়ে পড়ল। নিলয় অনেক হাঁসফাঁস করছে। নিজেকে কন্ট্রোল করতে রুমে পায়চারি করতে লাগলো। নিজের মাথার চুল খামচে ধরে চেষ্টা করছে নিজেকে কন্ট্রোল করতে, কিন্তু পারল না। মাথায় ঘুরছে সেই ছেলেটা। সে কেমনে বলো নিলয় এর অধিকার কি? নিলয় পাগল হয়ে যাচ্ছে। আবার রোজি এমনি শুয়ে আছে। নিলয় রোজির কাছে গিয়ে ওকে উঠিয়ে বেটলি টাচ করতে লাগলো। রোজির গলায় কামড় দিতে লাগলো। রোজি চোখ মুখ কুঁচকে রেখেছে, জানে নিলয়কে থামানোর সাধ্য তা নেই, তাই চুপচাপ সহ্য করছে। নিলয় এবার রোজির হুডি খুলতে নিলেই রোজি ভয়ে নিলয়কে ধাক্কা দেয়। নিলয় বেডে রোজির দিকে ঝুঁকে থাকায় সে পিছিয়ে যায়। এই সুযোগে রোজি হামাগুড়ি দিয়ে বিছানার অপর পাশে যায়। তার আগে নিলয় রোজির পা ধরে টেনে এনেই রোজিকে চেপে ধরে শক্ত করে। রোজির ওপর বেশি চাপ প্রয়োগ করে রোজির মুখ লাল হয়ে যাচ্ছে, ব্যথাও পাচ্ছে। রোজির ছুটোছুটি করছে দেখে নিলয় বেডসাইড টেবিল থেকে একটা হ্যান্ডকাপ বের করে রোজির হাতে পরিয়ে দিল। রোজির তো প্রাণ যায় যে অবস্থা, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। নিলয় এগিয়ে আসতে রোজি আবার চলে যেতে চায়। নিলয় রোজির পেটে নিজের বা হাত দিয়ে টেনে নিজের কাছে আনে, চিবিয়ে চিবিয়ে বলল, অধিকার কার কতটুকু আছে দেখাই তোকে। বলে বেডে ফেলে নিজেও রোজির ওপরে ঝাঁপিয়ে পড়ল। রোজি কুকড়ে গেল। সে বুঝে গেল কি হতে চলেছে তার সাথে। এটা ভেবেই সাথে সাথে বেডশিট দুহাতে খামছে ধরল। নিলয়ের আগে রোজির ঠোঁট কামড়ে ধরল। রোজি কুকড়ে উঠে নিলয়কে ধাক্কা দিতে লাগলো, কিন্তু নিলয় চালো না, তাকে ধরে রাখলো। নিলয় রোজিকে রুটলি টাচ করা শুরু করলো। নিলয়। লাগার জন্যেই ধরেছি।
প্লিজ আমায় একটু বলতে। বলতে দিল না নিলয়। রোজি ঠোঁট ঠোঁট ডুবিয়ে দিল। অনেকক্ষণ পর রোজিকে ছাড়লো। নীল নিলয় আর কিছু না বলে ডয়ের থেকে কস্টেপ এনে রোজির মুখে মেরে দিল। রোজি আর কিছু করতে পারলো না। নিলয় রোজিকে ছাড়লো না। মত্ত হলো সে রোজিতে। গভীরভাবে ডুব দিল সে রোজিতে। অর্ধরাতে যখন রোজির নাজেহাল অবস্থা, তখন নিলয় তার তপ্ত ঠোঁট রোজির কানে নিয়ে বলল, যদি আঙুল আসে আমার অধিকার কি? ঠিক এটাই আমার অধিকার। রোজি কিছু বলল না। বলার অবস্থাতে নেই সে। তবু নিলয় তাকে ছাড়নি। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রোজিকে অত্যাচার করেনি, ভালোবাসে ব্যথা দিয়েছে, যা রোজির শরীরে কাল ফুটে উঠবে। অবশ্য এখনই ফুটে উঠেছে। তারপর দুজনে হারিয়ে গেল কোনো এক অজানা সুখে। কিছু সময় আমাদের কিছু জিনিস অল্পতেই অনেকটাই আপন হয়ে যায়। তা হতে পারে কোনো মানুষ বা কোনো জিনিস। নিলয়ের কাছে রোজই তেমনটাই। অল্প কিছু দিনে ছেলেটার মনে মেয়েটার রাজত্ব। কিন্তু যদি সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে অন্য কারোর সঙ্গে দেখা যায়, মস্তিষ্ক ঠিক থাকে না। নিলয়ের ক্ষেত্রে তাই হয়েছে। সেদিন আরুষকে রোজির এতটা কাছাকাছি দেখে নিলয়ের মাথা ঠিক ছিল না। আবার রোজির খোঁজ চালাতে নিলয়ের এত পাহারা দেওয়া, বাড়িতে ড্রোন আসছে, এটা নিয়েও নিলয় খুব দুশ্চিন্তায় ছিল। তাই রোজিকে বারান্দায় সহ যেতে মানা করেছিল। কিন্তু রোজি তা মানেনি। বাদরের দল নিয়ে বাহিরে চলে গেছে। গেছে তো গেছে, শিকারির কাছে গেছে। কিংহর ছোট ভাই এই আরুষ, যাকে রোজির সাথে তাদের বিয়ে হওয়ার আগে দেখে রোজিকে তুলে নিয়েছিল নিলয়। কিন্তু রোজিকে তা জানায়নি, কেননা রোজি দুশ্চিন্তায় পড়ে যাবে। তবে রোজি তো আরুষকে বন্ধু ভাবত, কিন্তু আরুষ তাকে বন্ধু ভাবত না। রোজিকে মনিমন পছন্দ করত। যখন শুনল নিলয় জোর খাটিয়ে রোজিকে বিয়ে করেছে, তখন আরুষ ভেবেছে রোজিকে সে তুলে নিবে। কিন্তু রোজির মোবাইল বন্ধ ছিল। নিলয় রোজির সিম কার্ড পাল্টে দিয়েছিল। তার পাশাপাশি এতটা পাহারাই ছিল, রোজি বাহিরে গেলে নিলয় সাথে থাকতো। নিলয় যেতে না পারলে গার্ড থাকতো। সাথে তো আশা ও শিউলি আছেই। তবে সে জানতো আরুষ রোজিকে ছাড়বে না। এই সকল কিছু নিলয় আরুষের এক ক্লোজ বন্ধুর কাছ থেকে জেনেছে। তবে রোজিকে কিছু জানায়নি। সে ভেবেছে রোজিকে না করলে রোজি বের হবে না। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে রোজি বাইরে বের হয়েছে। রোজিকে জানানোর প্রয়োজন মনে করেনি, কারণ আরুষ কিছুদিন নিস্তব্ধ ছিল, তার কিছুদিন খোঁজ ছিল না। এটাও নিলয়ের কাজ ছিল। তবে রোজি প্রেগনেন্ট এটা জানার পর আরুষ মরিয়া হয়ে উঠেছিল রোজিকে তার করে নিতে। তাই রোজি বের হয়েছে খবর আসতেই আরুষ ছুটে গিয়েছিল। এমন অভিনয় করেছে যেন তাদের অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়েছে। বোকা রোজিটাও তাই বিশ্বাস করে নিয়েছে। নরম বিছানায় শুয়ে আছে রোজি, শরীরে জন সাদা ব্ল্যাঙ্কেট। হালকা রোদের ঝলক মুখে পড়তে ঘুম ভাঙল। পিটপিট করে চোখ খুলল। আড়মোড়া ভেঙে পাশে তাকাতেই দেখল নিলয় নেই। রাতের কথা মনে করতে চোখের কোণ ঘেঁষে চিকন পানি স্রোত নামল। হাত দিয়ে মুখ চেপে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। অনেকক্ষণ পর চোখ মুছে একটু নড়তেই অনুভব করলো পেটে চিনচিনে ব্যথা। তবে পাত্তা দিল না। এক প্রকার অগ্রাহ্য করে বিছানা থেকে নামল। হাঁটতে কষ্ট হচ্ছে, বুঝে গিয়েছে। তার উপর নিজের সব রাগ ঢেলেছে নিলয়। একদম গোসল শেষ করে নিচে আস্তে আস্তে নামলো রোজি। যে দেখলো শিউলি নেই। নিচে আশা বসে আছে, মুখে চিন্তার ছাপ। নিলয়রা অফিসে চলে গেছে। রোজি খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল। আশা, শিউলি কই রে? আশা রোজির গলা শুনে রোজির দিকে তাকালো। রোজির আশার মুখ দেখে অবাক হয়ে গেল। চোখ লাল হয়ে আছে, গালে থাপ্পড়ে দাগ, শরীরে কামড়ে দাগ। গলা শুকিয়ে এলো রোজির। আশার শরীরে ব্যথা থাকা সত্ত্বেও এক প্রকার ছুটে গেল রোজির কাছে, গিয়ে জোরে জড়িয়ে ধরল। আশা, আমার শরীরে ব্যথা। আশা দ্রুত ছেড়ে দিল রোজিকে। তারপর বলল, আপু সরি। কি রে, তোর কি হয়েছে? আশা চুপ করে আছে। যতই হোক বোন লাগে, এগুলো শেয়ার করা যায় না একদম। আশাকে চুপ দেখে রোজি যা বোঝার বুঝে নাই। এটা তাদের স্বামী ও স্ত্রীর ম্যাটার, এখানে তার কথা বলার দরকার নেই। তবে শিউলির কথা মনে পড়তেই রোজি দুর্বল গলায় আবার আশাকে জিজ্ঞেস করলো, কি রে, বললি না শিউলি কই? আশা ইতস্তত বোধ করে মিনমিন করে। আপু মানে তুমি একটু যাও, আমিও আসছি। রোজি কিছু বলল না। সে বুঝলো আশা বলতে চাইছে না। সে কথা বাড়ালো না। শিউলির ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। মেয়েটা তো
এমন না, কি হলো ওর? সকাল সকাল রোজির কাজ না করলে মেয়েটার পেটের ভাত হজম হয় না। রোজি কত মানা করতো যে শিউলি করা লাগবে না, তাও নিজের বোনের মতো খেয়াল রাখতো। আনমনে এগুলো ভেবে খুঁড়াতে খুঁড়াতে শিউলির ঘরে গেল। শিউলির ঘরের সামনে যেতে রোজি দেখলো দরজা চাপানো। মেয়েটা তো দিনে দরজায় চাপায় না, কি হলো ওর? ভেবেই তাড়াতাড়ি দরজা খুলে রোজি ভয় পেয়ে গেল। শিউলির বিছানায় আদর্শ হয়ে আছে, চুল উস্কো খুস্কো, শরীরে রাতের অত্যাচার, দুগালে 5 আঙ্গুলের দাগ কালশিটে হয়ে আছে। রোজির বুকটা ধক করে ওঠে, দ্রুত পায়ে কাছে গেল, শিউলিকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলাতে লাগলো। শিউলি রোজি বুকে কান্না করতে লাগলো। রোজ, আমার অনেক কষ্ট হচ্ছে, উনি আমার সাথে এমনটা কেন করলো? রোজির কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। রোজি শিউলিকে বুঝালো। দেখ, রোদ ভাই রেগে গেছিল, রোদ এমন না। শোন, যারা তোকে ভালোবাসবে তারাই রাগ দেখাবে। হুম। অনেকক্ষণ কথা বলে শিউলি ফ্রেশ হতে গেল। রোজি আশাকে অনেকক্ষণ বুঝিয়েছে যেন রোহিতের সাথে তর্ক না করে, আরও অনেক কিছু, কিন্তু মনে মন তার নীলের প্রতি চাপ অভিমান কাজ করছে। সকালে ফ্রেশ হয়ে বের হতে মেয়েরা টেবিলে ব্রেকফাস্ট দিল, তার বসে আস্তে ধীরে খেয়ে নিল। যে যার মতো রুমে চলে গেল। ইতিমধ্যে রোজির পেটের ব্যথাটা অনেক বেড়ে গেছে, কিছু ভালো লাগছে না, বিছানায় শুয়ে পড়ল, পেটটা চিনচিন করছে। সহ্য করতে না পেরে ফুপিয়ে উঠল রোজি। অনেকক্ষণ এপাশ ওপাশ করলো রোজি, আর সহ্য হচ্ছে না। আস্তে আস্তে কাউকে ডাকার চেষ্টা করলো রোজি, কিন্তু কেউ এলো না। গলায় কথা দলা পাকিয়ে যাচ্ছে, দম বন্ধ লাগছে রোজির। অতিরিক্ত ফর্সা হওয়ায় মুখ নীল হয়ে আসছে রোজির। আস্তে আস্তে উঠে বসতেই মাথা চক্কর দিয়ে উঠল, আর না পেরে নিচে পড়ে গেল রোজি। হাতে লেগে কাছের গ্লাসটা পড়ে ভেঙে বিকট শব্দ হয়ে ওঠে। নিলয়, রোহিত, রেদন বাসে এসেছে। সোমবার তারা দুপুরেই চলে আসে। তারা এসে সবেমাত্র ড্রয়িং রুমে বসেছে, অমনি নিলয়ের রুম থেকে এমন বিকট শব্দ পেয়ে পিলে চমকে ওঠে তাদের। নিলয় দ্রুত নিজের রুমে ছুট লাগায়, যে রোজিকে পেট ধরে অমনি কাতরাতে দেখে। নিলয় রোজ, দ্রুত রোজিকে তুলে বিছানে নিল। নিলয় কিছু বুঝতে পারছে না, বারবার জিজ্ঞেস করছে। কাল ব্যথা পেয়েছো? কি হয়েছে বলো জান, প্লিজ, আমি বুঝতে পারছি না। রোজি কিছু বলতে চাইছে, পারছে না। নিলয় আর নিতে পারলো না, রোহিতকে গাড়ি বের করতে বলল। রোজিকে আস্তে করে কোলে তুলে হসপিটালে নিয়ে যেতে লাগলো। নিলয় কখনো রোজির কপালে চুমু দিচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, কিন্তু রোজির কিছুই হচ্ছে না। নিলয়, আমার অনেক কষ্ট হচ্ছে, কিছু করুন প্লিজ। নিলয়ের বুক দুরু দুরু করছে, মুখটা ফেটে যাচ্ছে। হসপিটালে পৌঁছে নিলয় রোজিকে কোলে তুলে ভেতরে গেল। আশা ও শিউলি কাঁদতে কাঁদতে এগিয়ে যাচ্ছে। রোহিত ও রেদওয়ান তাদের সামাল দিচ্ছে। ডক্টর রোজির এমন অবস্থা দেখে রোজিকে দ্রুত নিয়ে গেলেন। হসপিটালের ওয়েটিং রুমে বসে আছে নিলয়, মুখে চিন্তার ছাপ। নিজের চুলগুলো খামচে ধরল, রাগে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। প্রায় 42 মিনিট পর ডক্টর বের হলেন। নিলয় তাড়াতাড়ি গেল। মিস্টার নিলয়, আপনার ওয়াইফ 3 মাসের অন্তঃসত্ত্বা, নিশ্চয় আপনি জানেন। কথা ঘোরাবেন না, সোজা বলুন। ডক্টর ঢোক গিলে তার মহিলা সহকর্মীকে ডেকে বুঝাতে বললেন। মহিলা ডক্টরটি বলল, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, এ সময় আপনার একসঙ্গে থাকতে পারেন, তবে এতটা রুড হওয়া আপনার ঠিক হয়নি। দয়া করে সামনে এমন করবেন না। নিলয় শক্ত মুখে তাকিয়ে রইল, মুখের ভঙ্গিমা চেঞ্জ হলো না। শক্ত মুখে বলল, ও ঠিক আছে। জি, আপনার বাচ্চা ঠিক আছে। আমি আমার ওয়াইফের কথা আস্ক করেছি। জি, উনি বিপদমুক্ত। ডক্টর আরও অনেক কিছু বলে চলে গেলেন। নিলয় রোজি কেবিনে গেল। তার জানটা শুকিয়ে আছে, যেন বেডে মিশে যাবে। মুখটা ফ্যাকাশে হয়ে আছে, ঠোঁট শুকিয়ে আছে। নিলয় শব্দ করে রোজির ঠোঁটে চুমু খেল। নিলয় প্রায় অনেকক্ষণ রোজির মাথা কাছে বসে রইল, রোজির এক হাত ধরে কপালে চুমু দিয়ে আওড়ালো। আই এম সরি রোজ, আমি এমনটা করতে চাইনি। আমার রাগ উঠলে আমি হিংস্র হয়ে যাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সরি সরি সরি। সময় চলছে সময়ের মতো, কারোর জন্য সময় থেমে থাকে না, পানির স্রোতের মতো বইতেই থাকে। দীর্ঘ 3 দিন পর রোজিকে ডিসচার্জ করা হবে হসপিটাল থেকে। মা ও বাচ্চা দুজনেই সুস্থ, তবে রোজি কিছুটা দুর্বল। রোজি খানিকটা শুকিয়ে গেছে। রোজি সেই দিন পর থেকে নিলয়ের সাথে একটি কথা বলেনি। নিলয় অনেক চেষ্টা করেছে, কিন্তু রোজির মুখ থেকে একটা শব্দ বের করতে পারেনি। আর না পেরে রাগে চলে গিয়েছে হসপিটাল থেকে।
শিউলিও আশা রোজির সাথে থাকে সারাক্ষণ। রোজির কি লাগবে, কোথায় যেতে হবে তার খেয়াল রাখে। রোজির মা 2 দিন ছিলেন, তবে প্রেশার বেড়ে যাওয়ায় শিউলি বকতে বকতে বাড়ি পাঠিয়েছে। তিনি না পেরে চলে গেছেন। তারপর তিনি কিছুক্ষণ পর পর কল করেন, তবে শিউলি ও আশার মধ্যে কেউই বলেনি সেদিন কি হয়েছে। তারা বলেছে যে রোজে হঠাৎ শরীর খারাপ লাগছে, না হলে নিলয় আবার তাদের চোখে ছোট হতো, কিন্তু রোজি তা হতে দেয়নি। রোজির নিষেধাজ্ঞার ফলে তারা কিছুই বলেনি। নিলয় রোজির কাছে যায়, খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু রোজি কোনো রেসপন্স করে না। নিলয় কেবিনে থাকলে রোজি জড়বস্তুর মতো করে বসে থাকে, যেন তার কোনো অনুভূতি নেই। নিলয় রোজিকে কিছু বলতে নিলে রোজি পাত্তা দেয় না। তা আজ সকালেও নিলয় এসেছে, কিন্তু রোজি কিছুই বলেনি। তাই আর না পেরে অফিসে চলে গেছে। রোজি ঠিক করেছে আশা শিউলিকে নিয়ে তার বাবার বাড়ি চলে যাবে। শিউলি ও আশা তাদের স্বামীদের উপর ভীষণ ক্ষেপে আছে, তাই তারাও দ্বিমত করেনি। রোজি ভেবেছে ডিসচার্জ করলে তারা এখান থেকে সোজা তার বাবার বাসায় চলে যাবে। শিউলিকে রোজি এবং আশার মতোই দেখেন রোজের মা বাবা, তাই রোজিও এই প্ল্যান করেছে। অবশ্য রোজি নিলয়ের ওপর খুবই অভিমান করেছে। তাকে একটাবার জিজ্ঞেস করলে হতো, কিন্তু না, সে শোনেনি। বিকেলের দিকে যেই ভাবা সেই কাজ। রোজির বাবাকে কল করে আসতে বলে, যেন ডিসচার্জ করলে তার বাবা সকল ফর্মালিটি শেষ করে তাদের নিয়ে যায়। ঠিক 1 ঘন্টা পর রোজির বাবা এসে তাদের 3 মেয়েকে নিয়ে বের হন বাড়ির যাবার উদ্দেশ্যে। রোজির বাবা আসা মাত্রই রোজির মুখে হাসি ফুটে ওঠে। বাবাকে এতগুলো দিন পর দেখে রোজির খুশি শেষ নেই। আগে সকল ব্যথা মেয়েটা ভুলে গিয়েছে। রোজির বাবা রোজিকে শিউলির কাছে দিয়ে বললেন,